আমি আপনাকে চিঠির মধ্যে একটা ভাষা লেখা দেব, আপনি এইটা নিয়ে ঠিক রাতের 3টা বাজে কবরস্থানের পাশে দাঁড়ায় থাকবেন। আপনার সামনে দেখবেন একটা ঘোড়া গাড়ি আসতেছে এরকম সাফার করে, এন্ড সাফার করতে 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 ওই পিচাসটা অ্যাকচুয়ালি ওনার শরীরের ভিতরে সবকিছু খেয়ে ফেলতেছিল, সবকিছু নষ্ট করে ফেলতেছিল যাতে মানুষটা তাড়াতাড়ি মারা যায়। ওই মেয়ের উপরে তো কোনো জিন ভর করছে। অ্যাকচুয়ালি এটা বলতে আমার নিজেরই ভয় লাগতেছে, কারণ এখন রাতে 2টা বাজে এন্ড আমার বাসা একদম খালি, পুরাটা আমার বাসা খালি। অ্যাকচুয়ালি এগুলা যখন আমি বারবার লাশ বলতেছি, এরকম ঘটনা বলতেছি, আমার একটু ভয় লাগতেছে। গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ থার্সডে নাইট উইথ শাফিন। প্রত্যেক বৃহস্পতিবারে আমি বলেছিলাম যে আপনাদের সাথে আমার দেখা হবে নতুন একটা হরর স্টোরি, নতুন একটা হরর গল্প নিয়ে। এন্ড লাস্ট উইকে আমি করতে পারি নাই, কারণ আমার গলা খুব ব্যথা ছিল। এই কারণে লাস্ট উইকে আমাদের এপিসোড 2টা আসে নাই। এপিসোড 3 আসার কথা ছিল, কিন্তু এখন এপিসোড 2 দেখতেছেন আপনারা। সো যে যেখান থেকে দেখতেছেন, আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে কিন্তু আপনাদের জন্য আমি সুন্দর একটা ব্লগ করে আসছি। এন্ড ব্লগ করার পরে এখন ঘড়িতে বাজে রাতের 2টা বাজে আমরা এই হরর এপিসোডে শুট করতেছি শুধুমাত্র আপনাদের জন্য, কারণ এপিসোড 1-এ আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন এন্ড এপিসোড 2 এর জন্য আপনারা অনেক বেশি ওয়েট করতেছিলেন। সো এই কারণে ভাবলাম যে এপিসোড 2 তো করাই যায়। সো আজকে যে ঘটনাটা অনেক বেশি স্পেশাল, অনেক বেশি রিয়েলিস্টিক। এন্ড এপিসোড 1-এ কিন্তু আমি বলেছিলাম যে এপিসোড 2 তে আপনারা দেখতে পারবেন আমার লাইফের ঘটনা, বা আমি নিজের চোখের সামনে দেখেছি এমন একটা ঘটনা। সো হ্যাঁ, আপনারা এপিসোড 2 এর জন্য অনেক মেসেজ দিয়েছেন, এই কারণে গলা কিন্তু এখনো ব্যথা, কিন্তু আপনাদের জন্য চা নিয়ে বসে আছি। এখন আপনাদেরকে এপিসোড 2 এর গল্পটা শোনাবো। এন্ড হোপস আপনারা যেখান থেকে দেখতেছেন একটু হলেও মনে ভয় আসবে আপনাদের। সো যারা এখনো লাইক করেন, একটা লাইক করে দেন এন্ড একটা কমেন্ট করেন যে ভাই এপিসোড 3 চাই। আপনাদের যদি এরকম সুন্দর সুন্দর কমেন্ট থাকে তাহলে দেখবেন যে উড়া ধরে এপিসোড আসতেছে, কারণ এপিসোড 1-এ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখার পরে কিন্তু এই রাতে 2টা বাজে আমি এপিসোড 2 এ শুট করতেছি। সো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ঘটনায় যাই, লেটস গো। ঘটনাটা শুরু হয় পুরাতন ঢাকায়। এন্ড পুরাতন ঢাকা আপনারা সবাই জানেন খুবই ব্যস্ত একটা এলাকা, খুবই পুরাতন একটা এলাকা, এই কারণে কিন্তু নাম পুরাতন ঢাকা। এন্ড ওইদিকে বিল্ডিং গুলো এক একটা বিল্ডিং মনে করেন 50 বছর 60 বছর পুরাতন। এন্ড পুরাতন ঢাকার কিন্তু বিল্ডিং গুলো একটার সাথে একটা কানেক্টেড। ঢাকা সিটির মধ্যে সবচেয়ে বেশি ভৌতিক ঘটনা কিন্তু পুরাতন ঢাকার মধ্যেই ঘটে। সো আমি আজকে যে ঘটনাটা শোনাবো, এই ঘটনাটা একটা পিশাচের। এন্ড পিশাচ বলতে আমরা কি বুঝি? পিশাচ হচ্ছে এমন একটা জিনদেরই একটা ফর্ম যেটা হচ্ছে খুবই গন্ধ জায়গা থাকে, খুবই ময়লা জায়গা থাকে, খুবই আবর্জনা জায়গা থাকে। মানে মেইনলি পিচার্সদের পছন্দের জায়গা হইতেছে টয়লেট, তারপর ড্রেন, যত ময়লা নোংরা আবর্জনা জায়গা আছে এগুলো জায়গায় কিন্তু পিচার্সরা থাকে। তো এই ঘটনাটা একটা পিচার্সকে নিয়ে। তো এই ঘটনাটা শুরু হয় একটা মানুষ যার উপর আগের থেকে একটা পিচার্স ছিল, যে পিচার্সটা খুব বেশি ভয়ানক ছিল। এন্ড এই পিচার্সটা এত নিকৃষ্ট কাজ করে তো এই মানুষটাকে দিয়ে, যেমন ফ্রিজ থেকে কাঁচা কাঁচা মাছ খাওয়াইতো, তারপর হলো ময়লার যে ডাস্টবিন আছে, ময়লার যে ঝুড়ি আছে, ময়লার ঝুড়ি থেকে ময়লা বের করে খাওয়াইতো, এরকম আলাদা আলাদা কাজ করতো। এন্ড পিচার্স যারা আছে, পিচার্সদের না একটা আলাদা পাওয়ার আছে। পিচার্স যখন একটা মানুষের শরীরে ভর করে তখন মানুষ কিন্তু নিজের আর কন্ট্রোলে থাকে না। ওই পিচার্স ওই মানুষকে দিয়ে যা যা করে, এক কথায় ওই শরীরটা হয়ে যায় ওই পিচার্সের। ওই পিচার্স ওই মানুষটাকে দিয়ে ময়লা খাওয়াইতো, কাঁচা কাঁচা মাছ মাংস খাওয়াইতো, রক্ত খাওয়াইতো। তো এইরকম ঘটনা ঘটতেছিল। এরকম ঘটনার পরে অনেক কবিরাজের কাছে যায়, অনেক হুজুরের কাছে যায়, কিন্তু সব দিক থেকে তারা একটাই অ্যান্সার পায় যে এই পিচার্সটা অনেক বছর ধরে এই মানুষটা শরীরের উপরে ভর করে আছে, এই কারণে এই পিচার্সটা ওনার সাথে একদম মিক্স হয়ে গেছে, এই কারণে এই পিচার্সটাকে সরানো যাবে না। কিন্তু এই পিচার্সটা ওনার মৃত্যু পর্যন্ত সাথে থাকবে। মৃত্যুর সাথে থাকার পরে উনি যখন মারা যাবে, মারা যাওয়ার পর ওনার লাশের পাশে যেই মানুষটা থাকবে সবচেয়ে কাছে, ওই কাছের মানুষকে এই পিচার্সটা আবার এফেক্ট করবে, ওই পিচার্সটা ওই কাছের মানুষকে ভর করে ফেলবে। সো এইরকম কবিরাজরা হুজুরা বলে। এটা শোনার পরে তো পরিবারের সবাই আশা ছেড়ে দেয়, কারণ কোনো দিকে তারা চিকিৎসা করতে পারতেছিল না। তো ওই মানুষটা পিচাসের অত্যাচারে অনেক বছর, অনেক মাস, অনেক দিন এরকম সাফার করে। এন্ড সাফার করতে 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 ওই পিচাসটা অ্যাকচুয়ালি ওনার শরীরের ভিতরে সবকিছু খেয়ে ফেলতেছিল, সবকিছু নষ্ট করে ফেলতেছিল যাতে মানুষটা তাড়াতাড়ি মারা যায়। ওই পিচাসটা তার ভিতর থেকে তাকে মেরে ফেলতেছিল। এন্ড এইরকম সাফার করতে করতে মানুষটা একটা টাইমে মারা যায়। মারা যাওয়ার পরে ওনার লাশ গোসল করানোর জন্য রেডি করে। গোসল করানোর পরে ওনার লাশ বাসার নিচে রাখে যাতে সবাই আত্মীয় স্বজন শেষবারের মতন তাকে দেখতে পারে। তো তখন 12
বছরের একটা মেয়ে যায় লাশ দেখতে, সবাই ফ্যামিলির সাথে গেছে দেখতে যে শেষবারের মতন দেখবো, সবাই একটু ভয়ে ভয়ে ছিল। কিন্তু এই যে কবিরাজ হুজুররা যে বলছিল যে উনি মারা যাওয়ার পরে ওনার লাশের সবার কাছে যেই থাকবে তাকে ওই পিচাসটা ধরবে, এইটা ওই পরিবারের মানুষ কাউরেই বলে নাই। এইটা সবাই একদম ছাপে রাখছিল, কারণ কেউ চায় নাই বদনাম হইতে, কেউ চায় নাই যে এটা সম্পর্কে কেউ জানুক, এন্ড সবাই চাইছে যে এই পিচাসটা আমাদের পরিবার থেকে চলে যাক। তারা এটা ভাবতেছিল যে হুজুর কবিরাজের কথাটা যদি আমরা সবাইকে জানাই দেই তো সবাই লাশ দেখতে আসবে না, তখন যদি এই পিচাসটা আমাদের পরিবারের মধ্যে থেকে যায়। এই কারণে মানে মানুষের মেন্টালিটি, মানুষের চিন্তা ভাবনা, মানুষ কতটা স্বার্থপর হয় এইটাই হতেছে প্রমাণ যে তারা চায় নাই যে তাদের পরিবারের মধ্যে এই পিচাসটা আসুক। এই কারণে তারা এটা কাউকে জানায় নাই। তো 12 বছরের একটা মেয়ে যায় তার পরিবারের সাথে যে শেষবার দেখতে, তো ওদিকে অনেকজন মানুষ ছিল, তো একে একে সবাই চলে যেতেছিল। যেতে যেতে ওই মেয়েটার মা উপরে দেখা করতে যায় পরিবারের সাথে, তো মেয়েকে বলে যে লাশের পাশে কেউ ছিল না, মেয়েটাকে বলে যে তুমি লাশের পাশে একটু বসো। তো মেয়েটা তো চুপচাপ বসে আছে, মেয়েটা বসে থাকতে থাকতে হঠাৎ করে মেয়েটার শরীর ঝাঁকা দিয়ে উঠছে। ঝাঁকা দেওয়ার পরে মেয়েটা ওইরকম কিছু বুঝে নেই। তো এরপরে মেয়ের মা নিচে আসে, মেয়ের মায়ের সাথে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে ওই দিন রাতে তো সবকিছু ঠিকঠাক যায়, কিন্তু পরের দিন সন্ধ্যার পর থেকে মেয়েটার আচরণ মেয়েটার মা খেয়াল করে। এন্ড আনফরচুনেটলি মেয়ের বাবা শহরে ছিল না, মেয়ের বাবা ছিল ঢাকার বাহিরে। তো মেয়ের কোনো ভাই বোনও নাই, মেয়ে একা, একমাত্র মেয়ে। তো মা তো দেখে যে অস্বাভাবিক আচরণ করতেছে। অস্বাভাবিক আচরণ কিরকম, হঠাৎ করে রাগ করতেছে, একটা জায়গায় চুপচাপ কান্নাকাটি করতেছে। যেমন পুরা ঘরের মধ্যে একটা কোণার মধ্যে অন্ধকার আছে, ওই অন্ধকারে বসে বসে কান্নাকাটি করতেছে, কেমন জানি এরকম কান্নাকাটি করতেছে। এন্ড যাদেরকে জিনরা ধরে তারা কিন্তু অ্যাকচুয়ালি কান্নাকাটি করে না, তারা একটু গুনগুন করে। এন্ড কান্নাকাটি করতেছিল। তো মা জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুই কান্নাকাটি করতেছিস কেন? ওই কোনো জবাব দেয় না, ও একদম চুপচাপ হয়েছে। তো এরপরে মার কিছুটা অন্যরকম লাগে যে না, মেয়ের তো আমার এইরকম হওয়ার কথা না, আমার মেয়ে তো এইরকম না। অস্বাভাবিক আচরণ করলে অ্যাকচুয়ালি মানুষ বুঝতে পারে। তো মেয়ে করে কান্নাকাটি করতেছিল। এখন মা কার কাছে হেল্প চাবে? বাবারও বলতে পারতেছে না, কারণ বাবা ঢাকার বাইরে, চিন্তা ভাবনা করবে। এই কারণে পাশের বাসার একজনকে ডাক দিয়ে নিয়ে আসলো। ডাক দিয়ে আনার পরে বললো যে দেখেন আমার মেয়েটা এরকম অস্বাভাবিক আচরণ করতেছে। তো তারাও দেখার পরে কিছুটা অবাক হইলো যে মেয়েটা এরকম করতেছে কেন, মেয়েটা গুনগুন করতেছে, কান্নাকাটি করতেছে। হঠাৎ করে যখন তার মা তাকে জড়ায় ধরতে গেছে, তখন মারে ধাক্কা দিয়ে ফেলে দিছে, এই শর্ট তুই আমারে ধরবি না, তোর শরীর থেকে ঘ্রাণ আসতেছে। তার মা আতর লাগাই গেছিল তার সামনে, তখন বলতেছে যে তুই আমার সামনে আসবি না, তোর শরীর থেকে ঘ্রাণ আসতেছে, তুই সর। মারে ধাক্কা দিয়ে ফেলে দিছে। মনে করেন মা এদিকে, ওই ধাক্কা দিছে, মা এই পর্যন্ত এসে পড়ছে, এত জোরে ধাক্কা দিছে। এরপরে তো মা বুঝে গেছে যে না, আমার মেয়ের উপরে তো কোনো জিন ভর করছে। অ্যাকচুয়ালি এটা বলতে আমার নিজেরই ভয় লাগতেছে, কারণ এখন রাতের 2টা বাজে, আমার বাসা একদম খালি, পুরাটা আমার বাসা খালি। অ্যাকচুয়ালি এগুলা যখন আমি বারবার লাশ বলতেছি, এরকম ঘটনা বলতেছি, আমার একটু ভয় লাগতেছে। কিন্তু আপনাদের কেমন লাগতেছে সেটা কমেন্টে বলবেন। তো আবার আমরা ঘটনাতে যাই। তো মায়ের কাছে তো এটা অস্বাভাবিক লাগে যে না, আমার মেয়ের আচরণ তো এরকম হওয়ার কথা না, এদিকে অবশ্যই কোনো ঘটনা আছে। তো মা পাশের একটা হুজুর ছিল মসজিদের, হুজুরকে ডাক দেয়। হুজুর আসে, হুজুর আসার পরে মেয়ে যেখানে কান্নাকাটি করতেছিল, যে কোনায় বসা, ওদিকে দেখে মেয়ে নাই। মেয়েরে খুঁজে পেতেছে না, মেয়ে কোন দিকে আছে। এরপরে মেয়েরে খুঁজতে 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 যে দেখে রান্না করে ময়লার যে ঝুড়ি আছে, ময়লার ঝুড়ি থেকে বের করে মুরগির গলা খাইতেছে, মুরগির পা খাইতেছে, মুরগির পশম খাইতেছে, এগুলো খাইতেছে। এটা দেখার পরে তো মা ওদিকে সাথে সাথে বমি করে দিছে। হুজুরও কিছুটা অবাক হয়ে গেছে, কারণ এরকম কেস কিন্তু নর্মালি হয় না, বা এরকম কিন্তু সবাই নর্মালি দেখে না। কারণ পিচাস কিন্তু অনেক কম মানুষের ধরে, কিন্তু পিচাস যাদের যাদের ধরে তাদের লাইফটা একদম হেল বানিয়ে দেয়। তো মা তো চিন্তা এসে করে যে আমি আমার মেয়েকে নিয়ে কি করবো এখন, আমার মেয়ে তো কোনো দিকে বাসা থেকে বেরই হয় না, তো আমার মেয়ের উপর এটা ভর করলো কেমনে? মেয়ে তো ডাস্টবিন ছাইরা বের হবেই না। ওই ডাস্টবিনের ভিতরে যত আবর্জনা আছে, যত ময়লা আছে, যত রক্ত আছে, মাংস আছে, চিকনা চর্বি, এগুলো সব ওই বের করে খাইতেছে। এরপরে পাশের বাসার যে মহিলা ছিল, ওই মহিলার ছেলেরা আসে, ওই মহিলার হাজবেন্ড আসে, তারা আসার পরে ওই মেয়েটাকে ধরে। মেয়েটাকে ধরার পরে মেয়েটাকে যেমনে তেমনে করে খুবই হ্যাসেল করার পরে মেয়েটাকে রান্নাঘর থেকে বের করে রুমের মধ্যে নিয়ে আসে। রুমের মধ্যে নিয়ে আসার পরে হুজুর অনেক কষ্ট করে তাকে কন্ট্রোল করে। মেয়েটা খুবই পাগলামি করতেছিল, তার নখ বড় বড় ছিল, মেয়ে মানুষ নখ বড় বড় ছিল, নখ দিয়ে যাকে সামনে পাইতেছিল খামচি মারতেছিল, কামড় দিতেছিল, এমন পর্যন্ত কি তার মায়ের হাতে কামড় দিয়ে হাতের চামড়া উঠায় ফেলছে। এইরকম পাগলামি করতেছিল। ওই সময় তাদের বাসায় যেই কয়জন মানুষজন ছিল, প্রত্যেকটা মানুষ ভয় পাইতেছিল, কারণ সবাই ভাবতেছিল যে এই মেয়েটা যদি কামড় দিয়ে কাউরে মাইরা ফেলে। কিন্তু মেয়ে
মেয়ের মা অনেক বেশি কান্নাকাটি করতেছিল, অনেক রিকোয়েস্ট করতেছিল যে আপনারা প্লিজ আমাকে সাহায্য করেন, আপনারা যদি আমাকে সাহায্য না করেন আমি আমার মেয়েকে নিয়ে কই যাব, আমি একা মানুষ কিভাবে মেয়েটাকে সামলাবো, প্লিজ আপনারা সাহায্য করেন। অনেক কান্নাকাটির পরে আশেপাশে যারা ওই রুমের মধ্যে মানুষজন ছিল সবাই রাজি হয় যে ঠিক আছে মহিলাটাকে সাহায্য করি, কারণ এই বিপদ সবারই আসতে পারে, এই বিপদটা খুবই অস্বাভাবিক, এন্ড এই বিপদ কখন কার উপরে আসে এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। তো হুজুর ওদিকে বসে মেয়েটাকে যেভাবে যেভাবে সবাই হাত ধরে, দুইজন এই হাত ধরে দুইজন এই হাত ধরে মেয়েটাকে শক্ত করে ধরে, আর মেয়ের মা মেয়ের দুইটা পা ধরে রাখে। এরপরে হুজুর অনেকক্ষণ কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার পরে মেয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, একদম চোখ বন্ধ করে পড়ে গেছে। তো ওই দিন তো হুজুর একটা পানি পড়া দিয়ে যায়, পানি পড়া দিয়ে যাওয়ার পরে সবাই বাসায় চলে যায়। তো তাদের প্রতিবেশী যে মহিলা ছিল তিনি বলে যে আমি আপনার সাথে থাকি, আপনি একা মানুষ এই মেয়েকে সামলাতে পারবেন না, আমি আপনার সাথে থাকি। তো দেখেন এই ঘটনার মধ্যে দুই রকমের মানুষজন আছে, স্বার্থপর মানুষজন আছে, সাহায্যকারী মানুষজন আছে। আমাদের মানুষের মধ্যে কিন্তু এই দুই ধরনের মানুষ পাওয়া যায়, একজন স্বার্থপর আর একজন সাহায্যকারী, একজন বিপদে ঠেলে দেয় আর একজন বিপদ থেকে হাত দিয়ে উদ্ধার করে। তো ওই মহিলাটা থেকে যায়। তো ওই দিন রাতে আর কোনো রকম ঘটনা হয় নাই, কিচ্ছু হয় নাই। তো ওই দিন রাতে যে হুজুর আসছিল ওই হুজুর তো মসজিদে ঘুমায়, তো হুজুর রাতের বেলা স্বপ্নে দেখে যে তার স্বপ্নের মধ্যে কালো একটা অবয়ব আসছে, কালো আকৃতির, খুবই লম্বা, এত লম্বা যে তার চেহারা দেখা যেতেছে না, খালি দেখা যেতেছে যে কালো, হাত পা সবকিছু কালো, একদম ছায়ার মতন। আমাদের ছায়া যেরকম কালো রঙের হয় এরকম কালো একটা ছায়া দাঁড়ায় আছে। তুই ওই বাসায় আর যাবি না, ওই মেয়ের থেকে তুই আমার ছুটাতে পারবি না, তুই যদি ওই মেয়ের থেকে আমার ছুটাস তো 14 গোষ্ঠী আমি শেষ করে ফেলব, এইরকম একটা থ্রেট দেয়। তখন হুজুরও কথা বলতেছিল স্বপ্নের মধ্যে, হুজুর বলতেছিল যে তুই কে, তুই কি কারণে এই মেয়েটারে ধরছস, এই মেয়েটা তোর কি করছে? তখন ওই অবয়বটা বলতেছে যে আমি যা বলছি তুই আমার কথা মতন চলবি, তুই ওই বাসার মধ্যে যাবি না, তুই যদি ওই বাসার মধ্যে যাস তো 14 গোষ্ঠী আমি ধ্বংস করে দেবো, ভবিষ্যতে তোর বংশধর যদি কেউ আসে তারও আমি মাইরা ফেলব, জন্মের আগে মায়ের পেটের মধ্যে আমি তাকে মাইরা ফেলব, এইরকম একটা থ্রেট দেয়। এন্ড লাস্টে এটাই বলে যে আমার কথা মাথায় রাখিস, তুই ওই বাসায় যাবি না, ওই মেয়ের থেকে তুই আমার কোনোদিনও আলাদা করতে পারবি না, আর আলাদা করার কোনো চেষ্টাও করিস না। এটা শোনার পরে পরের দিন সকালবেলা হুজুরের মহিলারে ফোন দেয়, মহিলারে ফোন দেওয়া বলে যে আপা আমারে মাফ করেন, আমি আপনাদের চিকিৎসা করতে পারব না, আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটছে, আমি চাই না যে আপনাদের ভালো করতে যে আমার নিজের খারাপ হোক, আপনারা অন্য কোনো হুজুর দেখান, অন্য কোনো তান্ত্রিক দেখান, বড় মাপের কোনো হুজুর দেখান। এইটা শোনার পরে ওই মহিলাটা একদম মানে ভেঙে পড়ে, কান্নাকাটি করতে থাকে, কারণ স্বাভাবিক তার একটা আশা ছিল যে হুজুর কোনোভাবে চিকিৎসা করবে, তিনি একাই মেয়েটাকে নিয়ে কিভাবে থাকবেন। তো মহিলাটা অনেক বেশি কান্নাকাটি করে একদম ভাঙা পড়ে। ওই মহিলাটা কোনো নামাজ কালাম করতো না, আল্লাহর ইবাদত করতো না। ওই দিন থেকে ওই মহিলাটা আল্লাহর ইবাদত শুরু করে, নামাজ কালাম শুরু করে। এন্ড ওই মহিলাটা একদম মানে ভেঙে পড়ছিল যে আমি এই মেয়েটাকে নিয়ে আমি কই যাব। এন্ড আমার একটা যে আশা ছিল যে হুজুর আমার মেয়েটাকে চিকিৎসা করবে, আমি এটাও করিতে পারতেছি না, একমাত্র আল্লাহ তাআলা তুমি আমারে সাহায্য করো। তো তিনি শব্দ পায় যে তার মেয়ে ঘুম থেকে উঠছে, তো ঘুম থেকে উঠছে তিনি নামাজ শেষ করে তার মেয়ের কাছে যায়, দেখা যায় তার মেয়ে ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে খাইতেছে, মাছের গলা টিপা টিপা মাছের যে রক্ত আছে রক্তটা খাইতেছে, মাছের যে মাথা আছে ওই মাথাটা ভাঙছে, ভাঙার পরে মাছের ভিতরে যে রক্তগুলো আছে যাই আছে রক্ত টক্ত যা আছে সবকিছু সে এভাবে এভাবে খাইতেছে, রক্তটা তার মুখের মধ্যে পড়তেছে, তার একদম মুখ মাছের রক্ত দিয়ে ভরে গেছে, এরকম ভাবে খাইতেছে। মা এটা দেখার সাথে সাথে অনেক জোরে একটা চিৎকার দিয়েছে, চিৎকার দেওয়ার পরে ওনার পাশের বাসায় যে মহিলা ছিল ওই মহিলা আসে পরে ওই মহিলাও একই জিনিস দেখে যে এরকম কাঁচা কাঁচা মাছ খাইতেছে, মাছের রক্ত খাইতেছে। এন্ড তারপর হইতেছে তারা তাদের বাসার মধ্যে একটা খরগোশ পালতো, সুন্দর একটা খরগোশ পালতো, ওই খরগোশটারও খেয়ে ফেলছে, ওই খরগোশটারে একদম খাইয়ে ফেলছে, খরগোশের কিচ্ছু বাকি রাখে নাই, খালি খরগোশের হাড্ডি গুলা পড়ে আছে, ওই হাড্ডি গুলা চাবাইতেছে। এইটা দেখার পরে ওই পাশের বাসায় যে মহিলা ছিল ওই মহিলা জিজ্ঞেস করে যে আজকে কি হুজুর আসবে? তো ওই মহিলা বলে যে না, হুজুর তো ফোন দিয়ে না করে দিছে, হুজুরকে স্বপ্নের মধ্যে অনেক খারাপ খারাপ কথা বলছে, হুজুরকে ভয় দেখাইছে, এই কারণে হুজুর না করে দিছে। এইটা শোনার পরে ওই মহিলা বলে যে তাহলে আপনি এক কাজ করেন, আমার পরিচিত বড় একজন হুজুর আছে, আপনি ওই হুজুরের সাথে দেখা করতে পারেন। কিন্তু সমস্যা হইতেছে ওই হুজুর থাকে রংপুরে আর আমরা আছি ঢাকাতে। তো তখন ওই মহিলাটা বাধ্য হয়ে নিজের হাজবেন্ডকে ফোন দেয়, হাজবেন্ডকে ফোন দেওয়ার পর বলে যে মেয়ের এরকম এরকম অবস্থা, মেয়ের এরকম ঘটনা। হাজবেন্ড শোনার পর অনেক চিল্লাচিল্লি করে, অনেক রাগারাগি করে যে তুমি কি কারণে আমাকে আগে থেকে বলো নাই, তুমি কি কারণে আমাকে জানাও নাই, এরকম অনেক ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে লাস্টে তারা ডিসাইড করে যে তারা রংপুর যাবে। তো মেয়েকে নিয়ে তারা রংপুরে যায়, রংপুরে যাওয়ার পরে হুজুরের কাছে যায়। তো হুজুরের কাছে যাওয়ার সাথে সাথে হুজুর নিজের থেকে বলতে আছে যে তোমাদের মেয়েরা তো একটা পিচাস ধরছে, খুবই ভয়ানক একটা পিচাস ধরছে, এই পিচাসের বয়স 400
400 বছর। এই 400 বছরের পিছাস তোমার মেয়েরা তো ছাড়বো না সহজে। এটা শোনার পর তো বাবা কান্নাকাটি শুরু করে দেয়, মাও কান্নাকাটি শুরু করে দেয়। মা বাবা দুজনে রিকোয়েস্ট করে যে কিছু একটা করেন, টাকা পয়সা চান, স্বর্ণ গয়না চান, যা চান ওইটাই দিব, আপনি খেলে আমাদের মেয়েকে সুস্থ করে দেন। তখন ওই হুজুরটা বলে যে এই যে আপনারা যে কথাটা বললেন, এই কথার মধ্যে তো আপনাদের ভুল আছে। আপনারা বলবেন যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে আপনারা সাহায্য চাবেন। আপনারা আল্লাহর কাছে সাহায্য না চায় আপনারা আমাকে বলতেছেন যে আমার টাকা পয়সা দিবেন, আমাকে স্বর্ণ গয়না দেবেন। আমি কি জাদু জানি? আমার হাতে কোনো কিছু আছে? সবকিছু তো আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা হুকুম করলে তো আমারও দরকার নাই, কাউরেই দরকার নাই। আল্লাহ তাআলার হুকুমে ওই পিচাস অটোমেটিক আপনার মেরে ছেড়ে দেবে। কিন্তু এই যে আপনাদের বিশ্বাস যে আমি আপনাদের মেয়েকে বাঁচাইতে পারবো, কিন্তু আপনাদের মনে যদি এই বিশ্বাসটা থাকতো যে আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলা আমাদের মেয়েকে সুস্থ করবে, আমি শুধু একটা জারিয়া, আমি একটা উসিলা, আমার মাধ্যমে আল্লাহ তাআলা ওই পিচাসকে আপনার মেয়ের থেকে সরাবে। কিন্তু আপনারা এটা না বললা আপনারা আমাকে টাকা পয়সার কথা বলতেছেন, স্বর্ণ গয়নার কথা বলতেছেন। আপনারাই তো ঠিক নাই। আপনারা আগে আল্লাহর কাছে তওবা করেন। তওবা করার পরে সন্ধ্যা 7টা বাজে এশার নামাজের পরে মেয়েকে নিয়ে আমার কাছে আসবেন। এরপরে ওই মেয়ের মা বাবা বুঝতে পারে যে তাদের বিশ্বাসে ভুল আছে, তাদের যে তাকওয়া, তাদের যে আল্লাহর প্রতি বিশ্বাস, এটা খুবই দুর্বল। তো তখন থেকে তারা তওবা করে, আল্লাহর কাছে নামাজ পড়ে, অনেক দোয়া করে। তো সন্ধ্যা 7টা বাজে ঠিক এশার নামাজের পরে তারা যায় হুজুরের কাছে। হুজুর ওই পিচাসকে ডাকায়, ওই মেয়ের শরীরের মধ্যে পিচাসকে ডাকায়। পিচাসকে ডাকানোর পরে জিজ্ঞেস করে যে তুই এই মেয়েকে কেমনে ধরছস, এই মেয়ে তোর কি ক্ষতি করছে? তখন ওই পিচাস বলে যে এই মেয়ের সাথে তো আমার কোনো শত্রুতামি নাই, এই মেয়ের আমি চিনিও না, কিন্তু এই মেয়ের এখন আমার পছন্দ হয়ে গেছে, আমি এই মেয়েরে ভালোবাসি, আমি এই মেয়েরে ছাড়ুন না। তখন ওই হুজুর জিজ্ঞেস করে যে এই মেয়েরে তুই পাইছস কোন দিক থেকে? তখন বলে যে আমি একটা মানুষের শরীরে ভর করছিলাম, আমি ওই মানুষটারে মাইরা ফেলি, মাইরা ফেলার পরে ওই মানুষটার লাশের পাশে এই মেয়েটা বসা ছিল। এই মেয়েটা যখন বসা ছিল আমি ওই লাশের পাশে দাঁড়াইছিলাম। এই মেয়েটার আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, আমি এই মেয়েটারে পছন্দ করছি, এই কারণে এই মেয়েটার আমি ধরছি। এই মেয়ের আমি কোনোদিনও ছাড়ুম নাই। যদি আমার থেকে এই মেয়ের আলাদা করতে চাস, ওই মানুষের মতন এই মেয়ের আমি মাইরা ফেলামো, এই মেয়ের ভিতর থেকে আমি সবকিছু খায়া ফেলামো, এই মেয়ের আমি একদম মাইরা ফেলাম। ওই পিচাসটা এইটুক বলার পরে মেয়েটা আবার অজ্ঞান হয়ে যায়, মাটিতে পড়ে যায়। হুজুর আবার ওই মেয়ের বাবাকে ডাক দেয়, বাবাকে ডাক দিয়ে বলে যে যা বুঝলাম এই পিচাসটা খুবই খারাপ একটা পিচাস, খুবই ভয়ানক একটা পিচাস, খুবই শক্তিশালী একটা পিচাস। কারণ আমি আমার জীবনে এত পরিমাণ রোগী ঠিক করছি, এত পরিমাণ জিনরা ভাগাইছে, কিন্তু কোনো জিন আমার সামনে এই পরিমাণ সাহস দেখায় নাই, বা কোনো পিচাস আমার সামনে এই পরিমাণ সাহস দেখায় নাই যে এই মেয়েরে মাইরা ফেলবো, এই মেয়ের আমি ছুটাতে পারুম না, এই মেয়েরে যদি আমি ছুটাতে চাই তাহলে এই মেয়েরে মাইরা ফেলবো, এই মেয়ের ভিতরে সবকিছুই নষ্ট করে ফেলবো, এই মেয়েরে ধ্বংস করে ফেলবো। এই পিচাসটা যেহেতু আমার সামনে এই কথা বলতে পারছে, তার মানে অবশ্যই এই পিচাসটা খুবই শক্তিশালী আর খুবই ভয়ানক। এরপরে মেয়ের বাবা বলে যে কিছু একটা করেন, আমার মেয়েরে বাঁচান, আমার মেয়েরে বাঁচান, আমার মেয়ে তো কোনো ক্ষতি করে না, কারণ আমার মেয়েরে কেন এরকম কষ্ট দিতেছে, আমার মেয়ে মাত্র 12 বছরের একটা বাচ্চা। এরপর ওই হুজুর বলে যে একটা উপায় আছে, কিন্তু এই উপায়টা খুবই ভয়ানক, আর এই উপায়টা আপনার নিজের করতে হবে। তো তখন ওই লোকটা জিজ্ঞেস করে যে কি উপায়? তো হুজুরটা বলে যে এই পিচাসটারে ভাগাইতে হলে একটাই বই আছে, জিনদের একটা বাচ্চা আছে, প্রত্যেকটা জিনদের একটা এলাকা থাকে। আমাদের যেমন একটা দেশ আছে বাংলাদেশ, আমেরিকা, তারপর নেপাল, থাইল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান। তো জিনদেরও আলাদা আলাদা দেশ আছে, আলাদা আলাদা কান্ট্রি আছে, জিনদেরও আলাদা আলাদা এলাকা আছে, আলাদা আলাদা স্থান আছে। আমাদের যেমন বাসা বাড়ি আছে, জিনদের এরকম বড় বড় কিলা আছে। তো প্রত্যেকটা জায়গায় জিনদের একটা প্রধান আছে, ওই প্রধানরা ওই এলাকার বা ওই জায়গার জিনদেরকে নিয়ন্ত্রণ করে। তো আমি আপনাকে চিঠির মধ্যে একটা ভাষা লেখা দেব, আপনি এইটা নিয়ে ঠিক রাতের 3টা বাজে কবরস্থানের পাশে দাঁড়ায় থাকবেন। আপনার সামনে দেখবেন একটা ঘোড়ার গাড়ি আসতেছে, আপনি জাস্ট দাঁড়ায় থাকবেন। ওই ঘোড়ার গাড়িটা আপনার সামনে থামলে আপনি সুন্দর একটা সালাম দিবেন। সালাম দেওয়ার পরে বলবেন যে এটা আপনাকে দিতে বলছে। এটা দেওয়ার পরে জাস্ট আপনি ওদিকে দাঁড়ায় থাকবেন। ওই ঘোড়া গাড়ি যত পর্যন্ত আপনার চোখের সামনে থেকে না গেছে, একদম আপনার চোখের দৃষ্টি যত দূর যাইতেছে, ওই দূর পর্যন্ত অতিক্রম করার পরে আপনি ওই জায়গা থেকে বের হবেন। এটা শোনার পরে মেয়ের বাবা রাজি হয়। তো তখনই হুজুর আরবিতে কাগজের মধ্যে কিছু একটা লেখার পরে মেয়ের বাবাকে দেয়। মেয়ের বাবা রাতে 3টা বাজে কবরস্থানের পাশে দাঁড়ায় থাকে। তো দাঁড়ায় থাকার পরে মেয়ের বাবা খেয়াল করে হঠাৎ করে দূর থেকে অনেক সুন্দর একটা শব্দ আসতে আছে। কেমন শব্দ? একটা ঘোড়ার গাড়ি আসতে আছে। কেমন ঘোড়ার গাড়ি? ঘোড়ার গাড়ির যে ঘোড়াগুলো আছে, এই ঘোড়াগুলা কালো রঙের আর খুবই লম্বা লম্বা, ধরে নেন যে 15 ফুট লম্বা। 15 ফুট লম্বা ঘোড়া আসতেছে, এন্ড ঘোড়ার শরীর থেকে আলাদাই একটা মানে আলো বের হইতেছে, আলাদা একটা বেগুনি কালার আলো বের হইতেছে। তো ঘোড়ার গাড়িটা আসতেছে, ঘোড়ার গাড়িটা সামনে আসার পরে খুবই সুন্দর একটা আতরের গ্রান আসতেছে, খুবই সুন্দর একটা গ্রান। তো ঘোড়ার গাড়িটা ওনার সামনে আসে, সামনে আসার পর উনি সালাম দেয় সুন্দর করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিতর থেকে জবাব আসে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন উনি এই কাগজটা দেয় যে হুজুর আপনাকে এটা দিতে বলছে। তো ভিতর থেকে সাদা কালার
একটা হাত আসে, সাদা কালো হাত আসার পরে কাগজটা নেয়, কাগজটা নেওয়ার পরে ওই ঘোড়ার গাড়িটা চলে যায়। চলে যাওয়ার পরে উনি একদম চুপচাপ দাঁড়া থেকে যত পর্যন্ত ঘোড়ার গাড়িটা ওনার দৃষ্টি যতটুকু যাইতেছে ওই দূরত্ব অতিক্রম করার পরে উনি ওই জায়গা থেকে চলে যায়। চলে যাওয়ার পর হুজুরের কাছে যায় ডাইরেক্ট। হুজুরের কাছে যাওয়ার পর বলে যে হুজুর এরকম এরকম হয়েছে, আমি ওনাকে কাগজ দিয়ে দিছি। এটা শোনার পরে হুজুর বলে বাস আপনার কাজ হয়ে গেছে, আপনি যার সাথে কথা বলছেন, আপনি ঘোড়ার গাড়িতে যাকে দেখছেন, আপনি যাকে যে চিঠিটা দিয়েছেন তিনি হইতাছে এই পুরো এরিয়ার জিনের বাচ্চা। এই জিনের বাচ্চাই ওই পিচাসের বিচার করবে, ওই পিচাসে ওই জিনের বাচ্চা মাইরা ফেলবে। কারণ জিনদের মধ্যে নিয়ম আছে, জিনদের কিন্তু কোনো অনুমতি নাই যে কোনো মানুষের শরীরে প্রবেশ করবে, কোনো মানুষকে ডিস্টার্ব করবে, এই অনুমতি জিনদের নাই। মহান আল্লাহ তাআলাও কিন্তু জিনদেরকে এই অনুমতি দেয়নি যে তারা মানুষকে ডিস্টার্ব করবে, মানুষকে ভয় দেখাবে বা মানুষের শরীরের মধ্যে বশ করবে। এই হুকুম বা এই আদেশ জিনদেরকে দেওয়া হয় নাই। কিন্তু কিছু দুষ্ট দুষ্ট জিন আছে, কিছু খারাপ খারাপ পিচাস আছে যারা এই সীমাটা অতিক্রম করে, যারা লাইন ক্রস করে। লাইন ক্রস করলে তখন এই জিনের বাচ্চারা তাদেরকে শাস্তি দেয়, এন্ড শাস্তি স্বরূপ তাদেরকে মাইরা ফেলে। তো আপনি কোনো চিন্তা করেন না, আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে, ওই পিচাসকে এই জিনের বাচ্চা মাইরা ফেলবে। এন্ড ঠিকই এর 2 দিন পরে মেয়েটা একদম সুস্থ হয়ে যায়, একদম নর্মাল হয়ে যায়। এন্ড নর্মাল হয়ে যাওয়ার পরে তারা আবার তাদের বাসায় ব্যাক করে, এন্ড ব্যাক করার পরে তাদের নর্মাল জীবনযাপন শুরু হয়ে যায়। তো এটাই ছিল ঘটনা। এন্ড এই ঘটনার মরালটা হইতেছে যে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে, নিজের ঈমানটাকে শক্ত রাখতে হবে যে আমি যে কোনো বিপদে পড়ছি আমার মহান আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবে, আমার মহান আল্লাহ তাআলা আমার সাথে আছে। একদম 100% বিশ্বাস রাখতে হবে, 99% না, একদম 100%। কারণ 99% এর মধ্যে কিন্তু 1% গ্যাপ থাকে, এই 1% গ্যাপ রাখা যাবে না। একদম 100% বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ তাআলা আমার সাথে আছে, আমার আল্লাহ তাআলা আমাকে দেখবে, আমার আল্লাহ তাআলা আমাকে কোনোদিনও ফেলবে না। এই বিশ্বাসটা রাখতে হবে আর আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এন্ড এই ঘটনার আরেকটা মরাল হইতেছে মানুষের আচরণ। দেখেন, একদিকে দেখলাম আমরা মানুষ কি রকম স্বার্থপর, আরেকদিকে দেখলাম মানুষ কি পরিমাণ সাহায্যকারী। তো এইরকমই মানুষ আমাদের আশেপাশে আছে, আমাদের চারপাশে আছে। জাস্ট আমাদের বুঝতে হবে যে কে আমাদের জন্য ভালো, কে আমাদের জন্য খারাপ। কারণ যারা খারাপ তারা আমাদেরকে খালি ঠেলবে, তারা খালি আমাদের খারাপ কাজের মধ্যে উৎসাহ দিবে। তো এটাই ছিল আমাদের মরাল। তো হোপসো আপনাদের ঘটনাটা ভালো লাগছে। এন্ড ভালো লাগলে কি করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। এন্ড গলা প্রচন্ড ব্যথা করতেছে, তো আর বেশি কথা বলবো না, আমার চাটাও ঠান্ডা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। তো হোপসো আপনাদের ঘটনাটা ভালো লাগছে। এন্ড আপনারা যদি আপনাদের লাইফের বা আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনারা শুনছেন এরকম ঘটনা যদি শেয়ার করতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করবেন। আমার ইনস্টাগ্রামের লিংক কমেন্টে ডিসক্রিপশনে বা যে স্ক্রিনে দেখতে পারতেছেন, স্ক্রিনের মধ্যে আমার ইনস্টাগ্রামের লিংক আছে, তো আপনারা ডিএম করবেন। অবশ্যই আপনাদের ঘটনা শেয়ার করব। তো এপিসোড 3 তে দেখা হবে থার্সডে নাইট উইথ শাফিনের সাথে। এন্ড আপনারা কি রকম ঘটনা চান সেটাও বলবেন আমাকে, আপনাদের নিজেদের ঘটনা আমাকে ইনস্টাগ্রামে শেয়ার করবেন। এন্ড এই ঘটনাটা কি রকম লাগছে সেটা কমেন্টে বলবেন। এন্ড কমেন্টে বলবেন যে ভাই এপিসোড 3 চাই, এপিসোড 3 চাই। এন্ড শনিবারে কিন্তু সুন্দর একটা ব্লগ আসতেছে, আমাদের ব্লগ কিন্তু চলবে আমাদের প্রত্যেক মঙ্গলবারে আর শনিবারে ব্লগ আসবে। এন্ড বৃহস্পতিবারে থার্সডে নাইট উইথ শাফিনের একটা এপিসোড আসবে, মানে প্রত্যেক সপ্তাহে 3টা করে ভিডিও আসবে। সো হোপস আপনাদের ভালো লাগবে, আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ। এন্ড সরি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে না, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। মারাত্মক একটা ব্লগ আজকেই শুট করছি এন্ড আজকে আরেকটা শুট করতেছি। আজকে যে ব্লগটা শুট করছি সেটা আপনারা দেখবেন মঙ্গলবারে। এন্ড শনিবারে আরেকটা সুন্দর ব্লগ আসবে। সো চলে যাই, গলা অনেক বেশি ব্যথা করতেছে, তো একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, বাই বাই, লাভ ইউ। এন্ড এই চাটা আমার আবার গরম করতে হবে, থাকেন আপনারা লাইক করেন, আমি চাটা গরম করি। বাই বাই।